যোজনী হলো অর্ধযোজনী কত 6? জি স্যার। দেখছো তুমি? দেখছি স্যার। মানে তাহলে কাটাকাটি করো, এখানে থাকতেছে হলো কত 2 আর 1, তাহলে ব্র্যাকেট দিলে পারে এই জায়গায় 2 যায়, এই জায়গায় 1 আসে, ব্র্যাকেট তো দাও নাই। স্যার এটা তাহলে তো বুঝি নাই আমি। তারপরে আসতেছে ইউরেনিয়াম, তাহলে AsO4, তাই না? তাহলে অর্ধযোজনী হলো 2 এখানে গেল, এই যে এটাই। আর কেউ দেখাবে? হুম। আমরা কথা না বলি, হ্যাঁ। কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্নটা আমরা দেখতেছি। হ্যাঁ, এগুলা কি দুই একটা সৃজনশীল সলভ করছো? আচ্ছা দেখো কত সুন্দর করে করছে, এটাও কিন্তু খুব গুরুত্ব রাখে। এগুলা নিয়ে হাসার কিছু নাই, ভালো করবে যদি ওইভাবে রেগুলার করে। মাঝে মধ্যে রাশির একটা প্রবলেম আছে, মানে একদম গ্রাফের উপরে উঠে পিক পয়েন্ট উঠে আবার ধুম করে নামা পড়ে। এই যে শুরুর দিকে এরকম আগ্রহ দেখছিলাম, মাঝখানে দীর্ঘদিন পড়াশোনা ছিল না, আজকে ধরো এটা অনেক সময় দিছে হয়তো বাইরের পিছে। আবার দেখবো যে ক্রস দেয় নাই তো, ওটা লুইস মানে স্ট্রাকচার বলে, ডট ক্রস বলে, এ বরাবর ডটই রাখা লাগবে। হ্যাঁ আচ্ছা, এটা একটা মিস্টেক, স্মল মিস্টেক। আচ্ছা তো দেখো আমরা আজকে একটু, আচ্ছা না পড়লো সমস্যা নেই, সৃজনশীলের শীট দেই নাই। তোমাদের এখন সবার গাইড আছে না? তো গাইড থেকে সৃজনশীল করতে পারবা কি? আচ্ছা আমি দেখি, তারপরে দেবনি তাহলে এই কথা যেহেতু আসলো। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। সমযোজী বন্ধন নিয়ে যদি কথা বলি, আলোচনার বিষয় হলো সমযোজী বন্ধন অথবা কোভালেন্ট বন্ডস। সমযোজী বন্ধন সমূহ, কোভালেন্ট হলো ইংরেজি শব্দ যেটার অর্থ হলো সমযোজী বন্ধন, কোভালেন্ট অর্থ সমযোজী, আর বন্ড অর্থ বন্ধন, সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন অর্থ কি? আচ্ছা, আয়নিক বন্ধনের আমরা একটা এক্সপ্লেনেশন শিখছিলাম, আয়ন থেকে আয়নিক। তার মানে কেউ যদি আয়নিক বন্ধন গঠন করতে চায় তাকে আয়নে রূপান্তরিত হতে হয়। কিসে? এখানে সমযোজী শব্দটা তাহলে এক্সপ্লেইন করো। এটা এক্সপ্লেইন করলে সম প্লাস যোজী হয়। যোজী মানে কি? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন। তাহলে দেখো যোজী মানে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনকে যোজনী বলে, মনে আছে? যোজনী পড়াইছিলাম কিন্তু। ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন। তাহলে সমান, সম শব্দ আছে সমান থেকে, তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে সমান সংখ্যক বিজোড় ইলেকট্রন, অর্থাৎ সমান অথবা সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করবে। বিজোড় এটা বললেও চলবে, শুধুমাত্র ইলেকট্রন বললেও চলবে। জোড় ইলেকট্রন কখনোই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, শুধুমাত্র বিজোড় ইলেকট্রন। টপিক সামনে আসতেছে, টাইম দাও। তাহলে কারা এগুলা কাজ করে? অধাতু। যেহেতু অধাতুর কথা আসছে তাহলে শুধু বিজোড়ের কথাই আসবে, কারণ যোজনী আমরা বলছিলাম ধাতুর যোজনী হলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, আর অধাতুর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? তোমাদের মনে আছে কিনা তাই বলো, না থাকলে আমাকে বের করে দেখান লাগবে। মনে আছে নাকি একটু দেখে আসবো? আচ্ছা এই যে প্রথম ক্লাস শুরু হয়েছিল এখান থেকে, যোজিত স্তর, যোজনী স্তর, তারপরে যোজনী। এই যে এই জায়গায় ছিল হইলো, এই জায়গায় ছিল এই যে তোমার হলো অধাতু সমূহের ক্ষেত্রে মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো তার যোজনী। তাহলে অধাতুর ক্ষেত্রে কোন ইলেকট্রনের কথা বললো? বিজোড়। তাহলে সমযোজী বন্ধন কার মধ্যে গঠিত হইতেছে? অধাতুর মধ্যে। তাহলে সমযোজী বন্ধনটা যদি অধাতুর মধ্যে হয় তাহলে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনে কাজ করা লাগবে। কি না কাজ করা লাগবে? বিজোড়, তাও সমান সমান। আচ্ছা, তাহলে অধাতু এবং অধাতু সমযোজী বন্ধন গঠন করে, তাই অধাতু প্লাস অধাতু হলে সমযোজী যৌগ। তাহলে যদি এমসিকিউ টেস্ট আসে, ধরো ক অপশন CO2, খ অপশন NaCl,
গ অপশনে দিলাম আমরা হচ্ছে NgCl2 আর ঘ অপশনে দিলাম হচ্ছে ধরো KCl। বললাম এখানে কোনটা সমযোজী যৌগ, তাহলে দেখতে হবে অধাতু এবং অধাতু। এটার মধ্যে যে সোডিয়াম ধাতু অধাতু, তাই না? ধাতু অধাতু, ধাতু অধাতু, কিন্তু এখানে কন্ডিশন হলো অধাতু অধাতু হতে হবে। তাহলে কার্বন নামের শেষে দন্তন্য, অধাতু, অক্সিজেন নামের শেষে দন্তন্য, তার মানে বোঝা যাইতেছে এটা অধাতু এটা অধাতু, সুতরাং সমযোজী যৌগ এটা। এভাবে মনে রাখবো। তাহলে অধাতু এবং অধাতু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটবে নাকি শেয়ার ঘটবে? শেয়ার মানে ভাগাভাগি। আর এই বাকিটুকু তোমরা নিজেরা রিডিং করে নিবা। আচ্ছা দেখো, দ্রুত আগাইলাম। সমযোজী বন্ধন গঠনের কৌশল, গত ক্লাসে আয়নিক বন্ধন গঠনের কৌশল আমরা দেখাইছিলাম, মনে আছে? তাহলে ওইটাই যেরকম ডাবল দুইটা করে লাইন নিছিলাম, এখানেও দুইটা করে লাইন। এই যে প্রথম লাইন, প্রথম দুই লাইন, দ্বিতীয় দুই লাইন লেখছে সমযোজী বন্ধন গঠনকালে অধাতু ইলেকট্রন শেয়ার করবে। আচ্ছা, গত ক্লাসে আর একটা জিনিস বলছিলাম, মৌলসমূহ হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করে শুধুমাত্র অষ্টক পূরণের জন্য অথবা দ্বিতত্বের জন্য। অষ্টক পূরণ কয় ভাবে করে? ইলেকট্রন আদান করে, ইলেকট্রন প্রদান করে, অথবা শেয়ার করে বা ভাগাভাগি করে। শেয়ার হলো ইংরেজি শব্দ। তাহলে কখন অধাতু ইলেকট্রন শেয়ার করে? বলছিলাম সমযোজী বন্ধনের ক্ষেত্রে। আর আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি করে? গ্রহণ। আর ধাতুরা কি করে? ত্যাগ। এই তিনটা শব্দ মনে থাকবে। আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে অধাতু ইলেকট্রন কি করে? শেয়ার করে। এই যে এখানে দেওয়া আছে ইলেকট্রন শেয়ার। আচ্ছা, শেয়ার করে কি করে? অষ্টক পূরণ করে অথবা ডুয়েট করে। ডুয়েট পূরণ করে অর্থাৎ দুইটা বানায়। সমযোজী বন্ধন গঠনকালে অধাতু তার সর্বশেষ শক্তি স্তর থেকে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন শেয়ার করবে। এই যে এই লাইনটা মনে রাখবা, শুধুমাত্র কোন ইলেকট্রন শেয়ার করবে? এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন, শুধুমাত্র বিজোড় ইলেকট্রন শেয়ার করবে। এখানে একটু দাগা দাগি কেউ শীত কর দিয়ে পানি খাবা না। তাহলে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন শেয়ার করে, তাহলে অপোজিট সাথে সাথে মাথার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে কি জোড় ইলেকট্রন শেয়ার করতে পারে? না। পরের লাইনে লেখা আছে, এই যে পরের লাইন, এখানে লেখা আছে দেখো যে সমযোজী বন্ধন গঠনকালে অধাতু সমূহ জোড় ইলেকট্রন শেয়ার করতে পারবে না। কোশ্চেন করো কেন? কারণ বিজোড় ইলেকট্রন শেয়ার করে শুধু জোড়া বানানোর জন্য। তাহলে যে আগে থেকেই জোড়া, সে কি আরো কারোর সাথে জোড়া বানানোর কোনো অপশন আছে? না। এর জন্য এখানে বলা হয়েছে অধাতু সমূহ বিজোড় ইলেকট্রনটাই শুধু শেয়ার করবে আর জোড়া ইলেকট্রন শেয়ার করবে না। পরের লাইন, তাহলে বিজোড় ইলেকট্রন শেয়ার করলে কি হয়? সাথে সাথে প্রশ্ন। আর জোড়া ইলেকট্রন শেয়ার না করলে কি হয়? এই লাইনে উত্তর আছে। সমযোজী বন্ধন গঠনকালে অধাতু সমূহ বিজোড় ইলেকট্রন বন্ধন গঠন করে। এখন সে শেয়ার করা মানে কি? যেমন একজনের সাথে আমি এই যে আমার হাত বিজোড় অবস্থায় আছে, অরে দিলাম, ধরো এই যে বন্ড হইলো, বন্ড হলো বিদায়ী একটা জোড়া হইলো, বুঝছো? তাহলে যদি সে শেয়ার করে সেখানে কি তৈরি হয়? বন্ড তৈরি হয়। কি তৈরি হয়? বন্ড। এই জন্য বলা হয়েছে যে বিজোড় ইলেকট্রনটাই বন্ধন গঠন করতে পারে। আর আমি এই দুই হাত এইভাবে রাখছি, কারো কারো কাছে আমি পাঠিয়ে দিইনি। তাহলে আমার হাত মুক্ত অবস্থায় আছে নাকি যুক্ত অবস্থায় আছে? তার মানে যখন জোড়া ইলেকট্রন কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, সে মুক্ত অবস্থায় থাকবে। আর বিজোড় ইলেকট্রন কারো হাত ধরলে বা কারোর সাথে শেয়ার করলে সেটা বন্ড গঠন বলে। তাহলে কারোর সাথে যখন বন্ড গঠন করে তাহলে সেটা হলো বন্ধনে যুক্ত। আর যদি কারোর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ না করে তাহলে সে মুক্ত। এর জন্য এই জায়গায় লেখা আছে সমযোজী বন্ধন গঠনকালে অধাতু সমূহের জোড় ইলেকট্রন বন্ধন গঠন করে না। তাহলে বন্ধন গঠন যদি না করে সেইগুলা মুক্ত অবস্থায় থাকে, আর মুক্ত অবস্থায় থাকার কারণে তাদেরকে বলা হবে মুক্ত জোড়। আর বন্ধন গঠনে অংশগ্রহণ করে বলে তাদেরকে বলা হবে বন্ধন জোড়। নিচের লাইনে সেগুলো লেখা আছে বন্ধন জোড়। আচ্ছা, তাহলে দেখো নোট, পরের লাইন, সমযোজী বন্ধনে দুটি করে ইলেকট্রন অংশগ্রহণ করবে। কয়টা করে? প্রতিটা বন্ধনে দুটি। বোর্ডে তাকান লাগবে, টিকো দিবা। সমযোজী বন্ধনকে একটা রেখা দিয়ে প্রকাশ করবা। প্রতি বন্ধনকে কয়টা রেখা থাকবে? একটা। যেমন মনে করো কারোর সাথে আমি এরকম হ্যান্ড ধরলাম, হ্যান্ড টু হ্যান্ড, তাহলে এখানে তো এই যে পুরাটা যদি আমরা দেখাই, পুরাটা একটা রেখার মতো দেখা যাইতেছে। এই জন্য এখানে বলা হয়েছে সমযোজী বন্ধন গঠনে সমযোজী বন্ধনকে একটা মাত্র রেখা দিয়ে প্রকাশ করবা। তাহলে সরল রেখার ভিতরে, এখন এই যে আমি যে হাত ধরলাম, এই সরল রেখার মধ্যে কয়টা হাত আছে? দুইটা। আমার একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন, হাত হলো এখানে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন। এর জন্য বলা হয়েছে প্রতিটি সরল রেখায় দুটি করে ইলেকট্রন আছে। ফর এক্সাম্পল, তুমি কোনো জায়গায় যায় দেখতেছো কার্বনের সাথে এরকম চারদিকে চারটা হাইড্রোজেন আছে, তার মানে এটা হলো একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এটা সমযোজী। তো এই লাইন অনুযায়ী প্রতি সরল রেখায় দুটি করে ইলেকট্রন, তার মানে ধরে না লাগবো এখানে একটা ইলেকট্রন, এখানে এই ইলেকট্রন হলো অর, এই ইলেকট্রন হলো অর।
তাই এই জায়গায় বলা হয়েছে প্রতিটি রেখার ভিতরে দুইটা করে ইলেকট্রন থাকবে। কয়টা করে ইলেকট্রন থাকবে? দুটি। ইলেকট্রন সমূহকে ডট চিহ্ন অথবা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর এই ডট চিহ্ন এবং ক্রস চিহ্নের দ্বারা যে স্ট্রাকচার গঠন করা হয় সেটার নাম হলো লুইস স্ট্রাকচার। লুইস হলো একজন সায়েন্টিস্টের নাম, উনি এই তথ্যটা দিছে 1960 খ্রিস্টাব্দে। 1960 সালে প্রথম এটা প্রচলন শুরু হয়, উনি আবিষ্কার করেন। ওকে, এবার দেখো খেয়াল করো, বিজোড় ইলেকট্রন বন্ধন গঠন করে না বলে তাকে বিজোড় ইলেকট্রন বন্ধন গঠন করলে তাকে বন্ধনজোড় ইলেকট্রন বলে। তাহলে যদি কোশ্চেন আসে বন্ধনজোড় ইলেকট্রন কি, তাহলে তুমি বলবা যে অধাতু সমূহের সর্বশেষ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রন থাকে সেই বিজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করলে সেটাকে বন্ধনজোড় ইলেকট্রন বলা হবে। বুঝতে পারছি? ওকে, বন্ধন গঠনে অংশগ্রহণ করলে বলতে হবে, কিন্তু সব সময় যে করবে এমনও না। কারণ কোনো কারণে ধরো একটা অ্যাটমসের সর্বশেষ শক্তি স্তরে ধরো বিজোড় ইলেকট্রন আছে তিনটার মধ্যে থেকে দুটো অংশগ্রহণ করছে আর একটা মুক্ত অবস্থায় আছে, ওটা মুক্তই থাকবে, ওটা চার্জ আকারে লিখতে হবে। ফর এক্সাম্পল ধরো নাইট্রোজেন, খেয়াল করো নাইট্রোজেনের ধরো এরকম তিনটা মুক্ত জোড়, তাহলে এইটা হাইড্রোজেনের সাথে ঢুকলো, এটা হাইড্রোজেনের সাথে ঢুকলো, তাহলে এটা মুক্ত অবস্থায় আছে না, তাহলে আমি এখানে NH2 লিখে এখানে একটা মাইনাস দিলাম। তার মানে এই জন্য বলা হয়েছে যে বন্ধন গঠনে অংশগ্রহণ করলে, তাহলে এই যে এইটা আর এটা করছে কিন্তু এটা করে নাই, এটা সামনে আর একটু ভালো করে আমরা বুঝবো, আপাতত এটুকুই মনে রাখি। মনে রাখতে পারবো না? কথা বোঝা নাই? আচ্ছা, সামনে আরো আসতেছে, কেন ওখানে মাইনাস দিলাম এটা একটু পরে বলবো। অধাতু সমূহের সর্বশেষ শক্তি স্তরে জোড়া ইলেকট্রন সেটা হলো বন্ধন গঠন করে না, এটার মধ্যে বলা হয়েছে করলে। এই যে খেয়াল করো, করলে বন্ধন গঠন করবেই, কিন্তু অনেক কোনো কারণে আবার নাও করতে পারে, কিন্তু এটা কখনোই করবে না। মানে নাও করতে পারে বলতে সে ধরো হয়তো বা অন্য অ্যাটমসের সাথে সুযোগই পায় নাই, এমন হতে পারে, যে কেউ আসলে তার সাথে বন্ধন গঠন করে ফেলবে, ব্যাপারটা হলো এমন। তাই বলছি যে বন্ধন গঠন করলে সেটা হলো বন্ধন জোড়, আর যদি বন্ধন আর হলো জোড় ইলেকট্রন কখনোই বন্ধন গঠন করতে পারবে না, কখনোই না, যতক্ষণ না সে জোড়া ভাঙছে। এর জন্য এগুলা মুক্ত অবস্থায় থাকে, আর মুক্ত অবস্থায় থাকে দেখে এদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলা হয়। তাহলে মুক্ত জোড় এবং বন্ধন জোড় তো বুঝছি এখন। বেসিক রুল, সমযোজী বন্ধন গঠনের তুমি যখন বন্ধন গঠনকালে যখন তুমি সমযোজী যৌগের একটা স্ট্রাকচার বানাবা, এখানে বলছে যে পরমাণুর উত্তেজিত ইলেকট্রন বিন্যাসে যে পরমাণুর সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন থাকবে তার সেন্ট্রাল অ্যাটম হিসেবে নাম দেওয়া লাগবে। আচ্ছা, এটা হয়তো বোঝো নাই, লাইনটা একটু জটিল হয়েছে, আমি আমার নিজের ভাষায় বলি। তোমার কাছে আমি ধরো একটা কার্বন দিলাম আর 4টা হাইড্রোজেন দিলাম, অথবা কিছু অ্যাটমস দিলাম, ধরো 5টা অ্যাটমস দিলাম। এখন ওইগুলার মধ্যে থেকে একটা মাঝখানে রাখা লাগবে। এখন কোনটা চুজ করবা? ধরো এটা একটা অ্যাটমস, এটা একটা অ্যাটমস, এটা একটা অ্যাটমস, এটা একটা অ্যাটমস, এরকম দিলাম। তখন তোমার খুঁজে খুঁজে বের করতে হবে কোনটার বিজোড় ইলেকট্রন বেশি। এটার বিজোড় ইলেকট্রন 2টা, বিজোড় ইলেকট্রন 1টা, বিজোড় ইলেকট্রন 2টা, বিজোড় ইলেকট্রন 5টা। তাহলে এই 4 জনের মধ্যে ওর সবচেয়ে বিজোড় ইলেকট্রন না, ওরে মাঝখানে রাইখা 4 দিক দিয়ে এগুলা সেট করা লাগবে। বুঝছো? মানে সেন্ট্রাল অ্যাটম বলতেছে, কি অ্যাটম? সেন্ট্রাল। আর একটা উদাহরণ দেই, আমরা এই রুমে যারা আছি সবাই ধরো অ্যাটমস, আমিও একজন অ্যাটমস। এখন এই গ্রুপের মধ্য থেকে তোমরা হলো কি করবা, একজনটা হলো চেয়ারম্যান বানাবা, গ্রুপের চেয়ারম্যান। এই ক্ষেত্রে তোমরা কি করবা, যে বেশি টাকা খরচ করতে পারবে তারাই তো বলবা। যেমন ধরো আমি অনেক টাকার মালিক, আমি তোমাদের প্রতিদিনই খাওয়াইতেছি, যেদিকে যাচ্ছি গাড়ি ভাড়া দিতেছি, বা তোমরা এসে টাকা চাচ্ছ দিতেছি, এই ক্ষেত্রে তোমরা নিজেরাই বলবা যে উনি হলো আমাদের হলো চেয়ারম্যান, আমার হলো ধরো একটা সভা সেমিনার হবে, মাঝখানে বসিয়ে দেয়, তোমরা 4 দিক দিয়ে বসবা। তো ওইরকম যখন তুমি হলো কারো মধ্যে সমযোজী বন্ধন গঠন করতে যাবা, একজনের কোথায় রাখতে হবে? সেন্টারে। কোথায় রাখতে হবে? তাই এই যে লাইনটা এভাবে লেখা হয়েছে আর কি, লাইনটা লেখা হয়েছে যখন তুমি খেয়াল করো, কিন্তু এটা আরো সামনে আরো ক্লিয়ার করব। কোন সমযোজী যৌগের যে পরমাণুর, এই যে খেয়াল করো, কোন সমযোজী যৌগের যে পরমাণুর উত্তেজিত ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু বলে, আর তাকে ওই যৌগের কেন্দ্রে রাখতে হবে। কোথায় রাখতে হবে? কেন্দ্রে। একটু পরে ক্লিয়ার হবে। কোন সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তার যে সাধারণ আকার হওয়ার কথা ছিল সেই আকারের বিকৃতি ঘটবে, অর্থাৎ তার আকার চেঞ্জ হবে। হওয়ার কথা ধরো সরলরৈখিক, কিন্তু হবে উল্টা ভির মতো। তাহলে আকার কেন পরিবর্তন হয়? যদি কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তাহলে আমরা এটাকে সহজভাবে মনে রাখি, যদি সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যদি সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যদি সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে তার সাধারণ আকারের বিকৃতি ঘটবে। বিকৃতি বোঝো তো, মানে আকারটা চেঞ্জ হয়ে যাবে, সামনে আসতেছে। এগুলা শুধু বেসিক গুলা আমরা একটু দেখে নিলাম। এই যে প্রথমে আমরা একটা এখানে সৃজনশীল দেখি, যা যা পড়লাম সেইগুলা বেসিক দিয়ে কিভাবে বানানো যায়। এখানে আসছে দিনাজপুর বোর্ড 2022-20 আসছে হলো এখানে এই একটা মূল,
যার পর্যায় সংখ্যা 2, শ্রেণী বা গ্রুপ হলো 15। বি শ্রেণী 15 কিন্তু পর্যায় 3। সি শ্রেণী হলো মানে পর্যায় হলো 3, গ্রুপ হলো 17। প্রশ্ন হচ্ছে A2 অণুর গঠন দেখাও, আর এখানে BC3 এবং BF3 যৌগের গঠন অষ্টক নিয়ম মেনে চলে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, এইটা দেখার আগে আবার এখানে কোশ্চেন আসছে নোয়াখালী জেলা স্কুল। এই যে বলছে কিউ এবং আর এর মধ্যে যে যৌগ গঠিত হবে, অর্থাৎ এটা হলো কিউ, এটা হলো আর, এদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধনজোড় ইলেকট্রনের পার্থক্য কত তা নির্ণয় করো। এই যে মুক্তজোড় বন্ধনজোড়, তাহলে আমাদের এখান থেকে বের করা লাগবে। তাহলে আসো আমরা একটু প্রশ্ন সলভের আগে একটা বেসিক আসবে, আমি একটু পরেই লেখাইতেছি, তুমি আগে এটা দেখো। আচ্ছা, রেডি না সবাই? আচ্ছা, 1 মিনিট। কোন পেজে জানি আমি আছি? এই পেজেই তো নাকি? আচ্ছা, ওকে ওকে। এখানে রাখলাম, রুলস গুলা দেখবো, আর হলো আমরা একটা যৌগ গঠন করব। ওকে, খেয়াল করো, শুরু করলাম। আচ্ছা, আমি অধাতু হিসেবে আমাদের সবার সুপরিচিত ধরো নিলাম নাইট্রোজেন, নাইট্রোজেন নিলাম, আর হচ্ছে নিলাম হলো ধরো ফ্লোরিন। এই দুজনের মধ্যে বন্ধন গঠন করব। তাহলে সমযোজী বন্ধন গঠন করতে হলে কি নিতে হবে? অধাতু নিতে হবে। কারণ আমরা দেখছি দুটি অধাতু এবং অধাতু এর মধ্যে কি করবে? সমযোজী বন্ধন গঠন করবে। এটাই তো ছিল নাকি? তাহলে নাইট্রোজেন নামে শেষে দন্তন্য, দন্তন্য হলে কি? অধাতু। মনে রাখার ট্রিক্স, ফ্লোরিন নামে শেষে দন্তন্য, অধাতু। তাহলে দুইটা অধাতু সিলেক্ট করছি। তাহলে আমি এখানে প্রথমে বলছে সমযোজী বন্ধন গঠনকালে অধাতু ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণ করবে। সমযোজী বন্ধন গঠনকালে অধাতু সমূহ সর্বশেষ শক্তি স্তর থেকে শুধুমাত্র বিজোড় শেয়ার করে। তাহলে আসো ওদের নিয়ে আসি। নাইট্রোজেনকে এখানে দাঁড় করালাম, নাইট্রোজেন 7। এখন 1s2 2s2 2p3। আচ্ছা, এখন এখানে বিজোড় ইলেকট্রন বের করার জন্য এটাকে কি করবা? এক্সাইটেড করবা, কারণ এই যে এখানে বিজোড়ের কথা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তা আমি ধরো নাইট্রোজেনকে উত্তেজিত করলাম, স্টার মার্ক দিলাম 7 ইকুয়ালস টু এই 1s2 2s2 2px 2py 2pz। এই জায়গায় আসতেছে তোমার 1 1 1। বুঝছি তো? উত্তেজিত ইলেকট্রন বিন্যাস আমরা ডিটেইলে বুঝাইছিলাম, নিলাম। এখন আসো ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। ফ্লোরিন 9 1s2, এই হলো 2s2 2p কত হবে এখানে বলো তো? 5। তাহলে এখন তোমরা ওই যে বিজোড় ইলেকট্রন দেখে আবার মনে মনে এরকম থিঙ্ক করতে পারো যে এই জায়গায় মনে হইতেছে যে 5ই তো বিজোড় না, এই বিজোড় সেই বিজোড় না, এই বিজোড় কি সেই বিজোড় না। ইলেকট্রন বিন্যাস করেই দেখতে হবে কোন বিজোড় খুঁজতেছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন খুঁজতেছে। কি খুঁজতেছি? অযুগ্ম। তাহলে এখানে লিখলাম 1s2 2s2 2px 2py 2pz। তাহলে এখানে 5 এর মধ্যে এখানে 2 2 1 দিলাম, 2 2 1। তাহলে এখন এইখান থেকে বোঝার চেষ্টা করো ওর কয়টা বিজোড় ইলেকট্রন আছে? একটা। সুতরাং ও কয়টা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? আর ওর বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে ও কয়টা বন্ধন গঠনে অংশগ্রহণ করাবে? 3টা। এখন সর্বশেষ শক্তি স্তর থেকে শুধুমাত্র বন্ধন গঠনে অংশগ্রহণ করায়। এটা জোড়া অবস্থায় আছে, এটা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? না। এটা জোড়া অবস্থায় আছে, বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? না। জোড়া অবস্থায় আছে, বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না? করবে না। তার মানে এখন এইখানে কোনটাকে আমি সেন্টারে রাখবো? এই যে এখানে একটা লাইন লিখছিলাম, যার বেশি সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে বেশি সংখ্যক বিজোড় ইলেকট্রন নাইট্রোজেনের। নাইট্রোজেনটা তাহলে কোথায় স্থান দেব? মাঝখানে। তাই আমি এখন নাইট্রোজেনের চিত্র আঁকাবো এখন। তো নাইট্রোজেনের চিত্র আমরা যদি আঁকাই, গত ক্লাসে আমরা মাঝখানে কি দিছিলাম? নিউক্লিয়াস দিছিলাম না? দিয়ার নিচে নাম লিখছিলাম, কিন্তু আজকে সেটা করব না। কারণ আজকে হলো গত ক্লাসেরটা ছিল চার্জের হিসাব করা লাগছে, আজকেরটার কোনো চার্জ নাই। তাই আমি সেন্টারে একটা নাইট্রোজেন লিখলাম। লিখে এখন এটা কয়টা শক্তি স্তর আছে দেখো তো? 2টা। এই যে এখানে 2টা শক্তি স্তরে হলো একটা, এখানে একটা শক্তি স্তর, এইটুকু একটা শক্তি স্তর, আর এইটুকু একটা, 2টা।
তাহলে ওর শক্তি স্তর কয়টা হবে এখানে? এই হলো 1 1 আর এই হলো 1। আর এই যে দুইটা শক্তি স্তর আমরা আঁকে নিলাম। এখন দেখো ওর শক্তি স্তর কয়টা আছে দেখো তো। ওর শক্তি স্তর হলো এই যে এই পর্যন্ত 1 আর এই পর্যন্ত 2, এই পুরাটুকু একটা না। তাহলে ওর জন্য একটা হচ্ছে ফ্লোরিন এখানে লেখা, ওর জন্য দুইটা শক্তি স্তর নিলাম, শক্তি স্তর 1, এই শক্তি স্তর 2। আচ্ছা, এই নিয়ে সেট করলাম। এখন ইলেকট্রন গুলা প্রথমে এই ইলেকট্রন বসাবা, তো এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এখন এইখান থেকে যদি ইলেকট্রন নিয়ে বসাও তাহলে তোমার হলো চিত্র আঁকানি সহজ হবে না, চিত্র আঁকানি কঠিন হবে, অনেক কঠিন হবে। ইলেকট্রন সব সময় বসাবা উত্তেজিত ইলেকট্রন বিন্যাস থেকে। কোথা থেকে? উত্তেজিত ইলেকট্রন বিন্যাস থেকে। তাহলে এখন এটার মধ্যে এটা কি অবস্থায় আছে? জোড়া। তো এটা প্রথম শক্তি স্তরে ধরো আমি এই যে ডট আকারে দিয়ে দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে এটা কি অবস্থায় আছে? জোড়া। এটা আমি এই যে জোড়া অবস্থায় দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এটা বিজোড়, এইখানে রাখলাম এটা বিজোড়, এখানে রাখলাম এটা বিজোড়, এখানে রাখলাম। তাহলে ও টোটাল কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করবে? 3টা অংশগ্রহণ করবে না? আচ্ছা, ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এটা ছোট করলাম, এটা সরিয়ে দিলাম। তাহলে 3 দিক থেকে 3টা নেওয়া লাগবে। এখন এইখানে রাখলাম এটা। আচ্ছা, ফ্লোরিন তাহলে এখন তুমি ও হলো 3টা ইলেকট্রন শেয়ার করবে। ফ্লোরিন কয়টা করে শেয়ার করতেছে? একটা। তাহলে ইলেকট্রন যেন কিভাবে শেয়ার করা লাগবে? এই যেখানে লেখা আছে, আগেরটা আমরা দেখে আসলাম, সমান সংখ্যক। এই যে সমযোজী মানে হলো সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করা লাগবে। কি সংখ্যক? তাহলে সমান সমান হওয়া লাগবে। তো ফ্লোরিন হলো এখানে একটা করতেছে, কিন্তু নাইট্রোজেন কয়টা করতেছে? 3টা। তার মানে একটা নাইট্রোজেনের জন্য কয়টা ফ্লোরিন লাগবে? 3টা লাগবে। তাহলে এটার একটু চাপিয়ে দাও, এখানে এইভাবে রাখো। আচ্ছা, এটার ইলেকট্রন গুলা বসাও। ইলেকট্রন এইখান থেকে নাও। এটা কি অবস্থা আছে? প্রথমটা একটা মনে করো এই যে ক্রস দিলাম, প্রথমটা আর কি আমরা হলো দূরে লিখি, জোড়া অবস্থায় লিখি না। তারপরে এটা দেখো এই যে জোড়া আছে না, তাহলে এই জোড়া দিলাম এইখানে, না সমস্যা হবে না। এই জোড়া লিখলাম হলো এই জায়গায়, এই জোড়া লিখলাম এই জায়গায়। তাইলে এইটা হলো তোমার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না? তুমি যে কোনো জায়গায় লিখতে পারো, কিন্তু আমি যদি কারোর সাথে হ্যান্ডশেক করি, আমি কি এই দিক থেকে করব? অবশ্যই এই দিক থেকে রুমে ঢুকলেও ঘুরে এই দিক দিয়ে করবো, তাই করবো না? হ্যাঁ, তাহলে এই যে এটা হলো বিজোড় ইলেকট্রন না, এই বিজোড় ইলেকট্রনটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে ওর দিকে, তাই এটারে এই যে এইদিকে দিলাম। কিন্তু এটা এখানে লিখলেও চলবে, এখানে যে কোনো দিকে দিলেও হবে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, বুঝছো তো? আচ্ছা, এখন এরকম এটা কয়টা লাগবে বলো তো? আরো 2টা। তাই আমি এই যে এই, আচ্ছা এইখানে একটা, আচ্ছা এইখানে একটা নিলাম, আর এই যে জায়গায় একটা নিলাম। এখন দেখো এই জোড়া কি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? করবে না। তাইলে এটারে ধরো আমরা ঘুরাইলাম, তুমি তো আর ঘুরাইতে পারবা না, তোমার তোমরা হলো আঁকিয়ে নিবা। এটা আমি বোঝানোর জন্য এরকম করলাম। ধরো এই যে ঘুরে নিলাম। তাহলে দেখো এখন বন্ধন গঠনের সময় কি করবে? ও ওর সাথে শেয়ার করবে, ও ওর সাথে শেয়ার করবে, ও ওর সাথে শেয়ার করবে। কারণ এখানে প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, আর নিচের দিকে অ্যারো দিলাম। হ্যাঁ, এইভাবেই তোমরা সমযোজী বন্ধন এইভাবে, হ্যাঁ মাঝখানে প্লাস, মানে এখনো অংশগ্রহণ করে নাই। এখন পরবর্তী স্টেপে কি করবে? মনোযোগ দিয়ে একটু, কিন্তু ইয়ার কি করতেছি না কিন্তু। তাহলে এটা আইনা যে জায়গায় রাখলাম, খেয়াল করো। এখন আসো, দুইবারই তো চিত্র আঁকান লাগবে। আসো, তুমি আসো, চালু করা লাগবে কিন্তু, এটুকু আসতে এত টাইম নেওয়া যাবে না। তো ধরো আমরা ধরো ধরো হ্যান্ডশেক করলাম, তাহলে একটা হাত আর একটা হাতের ভিতর দিয়ে, খেয়াল করো, একটা হাত আর একটা হাতের ভিতর দিয়ে প্রবেশ করলো না, এই যে এরকম প্রবেশ করলো, হাত প্রবেশ করলো তো। আর যদি হাত করি, আসো এই যে দেখো, মানে এখান থেকে হাত ঢুকে দাও, এই যে এইভাবে। তাহলে এই যে এইভাবে ধরো শক্তি স্তরটা একটা আর একটা ধরো, এইভাবে ধরে ফেললো। তাহলে এখান দ্বারা যাও বসো। তার মানে এখান দ্বারা বোঝা যাইতেছে, খেয়াল করো কিন্তু, তার মানে বোঝা যাইতেছে যে এই শক্তি স্তরটা এই যে এইখানে এসে এই যে এরকম ঢুকে গেল।
এখন আমাকে যেমন আলসামি সুন্দর একটা প্রশ্ন করছিল, স্যার ডট দিলে সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কিন্তু ডট দিছিলাম আমি এই জন্য যে একটা এখানে ডট আর একটা ক্রস, মানে দুইজনের দুই প্রকার ইলেকট্রন মাঝখানে আছে। যখন আমরা হ্যান্ডশেক ওর সাথে করতেছিলাম, একটা আমার হাত আর একটা ওর হাত ছিল না, এই জোড়ার মধ্যে দুইজনের দুই হাত ছিল, তো একটা হলো ক্রস হলো ওর, ডট হলো ওর, কিন্তু দুটা ডট দুটা ক্রস দিলেও সমস্যা নাই। বুঝতে পারছি? তুমি যেটা দেব তুমি ডটই দিতে পারো, তবে ডটের চাইতে কিন্তু ক্রসে টাইম কম লাগে, ডটে এরকম ঘুরানো লাগে, ক্রসে খালি দাগ দিলেই হয়। এসে গেল। এখন তাহলে এই দিক থেকে এই যে ও আসলো, এই দিক থেকে আইসা ও এই যে এখান থেকে হ্যান্ডশেক করলো, হাত ঢুকিয়ে দিল, এই দিক থেকে ও আসলো এই জায়গায়, হ্যাঁ বলো, ও আইসা এখান থেকে হাত ঢুকে, একটু টাইম দাও, দাঁড়াও আমি একটু এটা শেষ করে দিই, তারপরে তুমি কি প্রশ্ন করবো উত্তর। এখানে এসে ধরো হাত ঢুকিয়ে দিল, আচ্ছা এইখানে প্লাস দিছি, কিন্তু এখন কি কোনো প্লাসের দরকার আছে? নাই, কারণ তার মানে এখন বন্ধন গঠনে হয়ে গেছে, ওইখানে কেবল অংশগ্রহণ করতেছিল, এখানে এসে বন্ধন গঠন করলো। বুঝছি তো? ওকে, তাহলে লাস্ট স্টেজ, এখন লাস্ট স্টেজ শেষ হয় না আমাদের। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমার প্রশ্ন করতে পারো। এইটুকু ধরো আমরা সরে নেই, এটা ডিলিট দিলেও সমস্যা নেই, এইটুকু এখানে রেখে দিলাম। আচ্ছা হ্যাঁ তুলে নিবা, একটু দাঁড়াও, এখানে ইম্পর্টেন্ট একটা থিং তোমাদের এখন জানিয়ে দিতে হবে। ওই যে একটু আগে একটা লাইন বললাম না, যে এদেরকে সমযোজী বন্ধনকে একটা রেখা দ্বারা প্রকাশ করে, তার মানে হইতেছে এই জায়গায় মাঝখানে নাইট্রোজেন, খেয়াল করো কিন্তু এই নাইট্রোজেনটা এই জায়গায় লিখলাম, লেখার পরে বাইরের শক্তি স্তর থেকে এখন একটা জিনিস আমাকে জানতে হবে, এই জোড়া কি বন্ধন গঠন অংশগ্রহণ করছে? এইটাই হলো ওর মুক্ত জোর, এটা কি মুক্ত জোড়া, একটা জোড়া একটা, তাহলে আমি এই জোড়াটা এই জায়গায় দিয়ে দিলাম। এবার অন্য একটা কালার ইউজ করলাম, এই গোলটা হইলো নাইট্রোজেনের, দিয়ে দিলাম, এই ক্রসটা হলো ফ্লোরিনের, দিয়ে দিলাম, এফ দিলাম, দেওয়ার পর এই যে একটা দুইটা তিনটা, এই যে আমরা এখানে এরকম দিয়ে দিলাম, ভিতরের গুলা না কিন্তু, শুধু বাইরের শক্তি স্তরের গুলা। তাহলে বলো তো ফ্লোরিনের কয়টা মুক্ত ইলেকট্রন আছে? 3 জোড়া। মুক্ত ইলেকট্রন কয়টি যদি বলি তাহলে 6টি, যদি বলি মুক্ত জোর কয়টি তাহলে 3টি। জোড়া জোর রে আবার জোর করা যাবে না, মুক্ত জোর কয়টি? তাহলে মুক্ত জোর ফ্লোরিনের 1 2 3। বুঝতে পারছি? ওকে, দেখো এইগুলা ওই যে একটু আগে বললাম যে ও বন্ধন গঠন অংশগ্রহণ করবে না, বন্ধন গঠন অংশগ্রহণ করবে না, বন্ধন গঠন অংশগ্রহণ করবে না, এখানে কি আসলে বন্ধন গঠন অংশগ্রহণ করছে? করে নাই, শুধুমাত্র অংশগ্রহণ করছে আর এই ক্রসটা। বুঝছো তো? তো নাইট্রোজেনের দিক থেকে ওই রকম এই দুটা বন্ধন গঠন অংশগ্রহণ করে নাই, তাই এই যে মুক্ত অবস্থায় রয়েছে। আর এইটা এই ডটটা এই যে এখানে লিখছি, আর এইদিকে ক্রস হলো ওই ফ্লোরিনের, এখানেও ঠিক তাই, এই ডটটা এই জায়গায় দিলাম, এই ডটটা এই জায়গায় দিলাম, তো এইখান থেকে একটা ফ্লোরিন ঢুকছে। হ্যাঁ এইখান থেকে একটা ফ্লোরিন ঢুকছে, ধরো এইখান থেকে একটা ফ্লোরিন ঢুকছে, তাহলে ফ্লোরিনের এই যেটা মুক্ত জোর, এই জোড়াটা এই জায়গায় দিয়ে দিলাম, এই যেটা একটা মুক্ত জোর, এই জোড়াটা এই জায়গায় দিয়ে দিলাম, এই জোড়া একটা মুক্ত জোর, এই জোড়া দিয়ে দিলাম। হ্যাঁ কি বললা? আচ্ছা আচ্ছা, ওর একটা যে ক্রস আছে এখানে একটা ক্রস দিলাম, গুড। তাহলে এই ফ্লোরিন তার ক্রস না এখানে দাঁড়াইলো, এখন ফ্লোরিনটা এখানে লিখলাম। এখন ধরো এইটা আর এইটা মিলাই যে একটা জোড়া মুক্ত অবস্থায় আছে, এই জোড়াটা এখানে মুক্ত অবস্থায় আছে, এই জোড়াটা এই জায়গায় মুক্ত অবস্থায় আছে, ব্যাস এটা হলো লুইস স্ট্রাকচার। এইটাকে বলে লুইস স্ট্রাকচার, আর এটা হলো ডায়াগ্রাম স্ট্রাকচার। মন থাকবে? আচ্ছা, ধরো তোমার পরীক্ষায় টাইম নাই, তুমি এইটাই দিবা, তখন খুব দ্রুত শেষ হয়ে যাবে। না না, নাম্বার দিতে বাধ্য থাকবে, আমি টিচার, আমি পড়াচ্ছি, তুমি আমার কথা শোনো। এখন তোমার এখানে না দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু নাম্বার দিতে 100%। বুঝাইতে পারছি? হ্যাঁ, লুইস স্ট্রাকচার 1960 আবিষ্কার হয়েছে, একজন সায়েন্টিস্ট আবিষ্কার করছে। কি বলতেছে? একটা বিজ্ঞানীর নামে থেকে আসতেছে, বলতেছে না, এটা তো বানিয়ে বলতেছে না। তাহলে এটা হলো ডায়াগ্রাম, অ্যাটমিক ডায়াগ্রাম, অ্যাটমিক তো বুঝি, অর্থাৎ অ্যাটমিক যে স্ট্রাকচার আছে সেটা, আর হলো লুইস স্ট্রাকচার। কিন্তু লুইস স্ট্রাকচারটা আসছে কোথা থেকে? অ্যাটমিক স্ট্রাকচার থেকে আসছে। কোথা থেকে আসছে? বা এই যেটা হলো অরবিটালিক স্ট্রাকচার থেকে এখানে আসছে। বুঝছো আমার কথা? এখন লাস্ট স্টেজ কি হয়? আমরা ওই যে একটা লাইন পড়ে আসলাম, লাইনের মধ্যে লেখা আছে, আগের পেজে যাই, এই যে এই জায়গায় লেখা আছে দেখো, এই যে একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, মনে আছে? এই যে এখানে লেখা আছে একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, এবং প্রতিটি সরল রেখায় 2টি করে ইলেকট্রন থাকে। এখন এটা কিভাবে বুঝবো? এই যে দেখো, এইটারে তাহলে এখন একটা সরল রেখা ধরবো, এটা কি ধরবো? অর্থাৎ এই যে নাইট্রোজেনটা এই জায়গায় লিখলাম,
লেখার পর এই জোড়া ইলেকট্রনের বদলে একটা হাত দিয়ে দিলাম, বুঝো কিন্তু, মানে একটা হাত, দাঁড়াও দাঁড়াও, একটা হাত আমার আর ওর কাছে গেল, এখনো পাশাপাশি দাঁড়াইলো, ধরলাম, এখন আলাদা আলাদা দেখা যাইতেছে না, মোটামুটি ধরো এটা কিছুতে ঢেকে দিলাম, তাহলে এখন একটা সরল রেখার মতো দেখা যাইতেছে না? কথা বোঝার চেষ্টা করো, মনে করো জোড়া লাগাইছি বা ফিনিশ করে দিছি, ওই রকম এই ডট আর ক্রসটা একটা রেখা দিয়ে প্রকাশ করলাম, বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে এইদিকে একটা দাগ দিলাম, এইদিকে একটা দাগ দিলাম, তাহলে আসলো ফ্লোরিন, এইদিকে আসলো ধরো ফ্লোরিন, এইদিকে আসলো ফ্লোরিন, আর ফ্লোরিনের এই যে ক্রস 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 দিলাম, ক্রস ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম, আর এই যে ডট আছে ডটটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বিক্রিয়া না, ভালো করে বলো, বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সেইগুলো একটা রেখায় পরিণত হবে, বলো। হ্যাঁ একই, মানে একই জিনিস এখনো আমি মানে বিভিন্ন স্টাইলে দেখা দিচ্ছি, যে পরীক্ষা এটা আসতে পারে, পরীক্ষায় এই স্ট্রাকচার দেওয়া আসতে পারে, কোন স্ট্রাকচার দিয়ে আসলে তুমি যেন বোঝো যে এটা এই মানে তোমার সময় জীবন প্রশ্ন তো সামনে আসতেছে ভাই, আগে এটা বোঝো কোথা থেকে কোনটা আইতেছে, প্রশ্ন সামনে ইজিলি বুঝবা, তাহলে পরবর্তীতে দেখো এখন, হ্যাঁ শেষ করি, তাহলে এটার স্ট্রাকচার এখন, হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখতে পারো না, না আচ্ছা আচ্ছা কাটবো না, তাহলে এখন সর্বশেষ যেটা হইতেছে এটার স্ট্রাকচার আসতেছে, এই নাইট্রোজেন এখানে লিখলাম 1 2 3, এই লিখলাম হচ্ছে Fe3, এই যে এটাই হলো সমযোজী বন্ধনের স্ট্রাকচার, বুঝছি তো? এখন ওইখানে একটা লাইন করে আসছিলাম, লাইনটা ছিল হলো স্মার্ট রে, হ্যাঁ আকারের বিকৃতি ঘটে, ওই লাইনটা আমাদের একটু দেখতে হবে, তুলে তো নিতেই হবে, দাঁড়াও কি জানি করলাম আমি তো নিজেই বুঝতেছি না, সিস্টেমটা এই দিকে যাবে না, মানে কথা বলতে বলতে মানে না, এই যে এটার ইউজের ক্ষেত্রে মানে টার্ম দিতে যায়, না না এটা ওই যে আমি ও বললো তো জুম করে উপরে, তারপরে হচ্ছে এটা হলো ইংরেজিতে বলে গ্রুপ, বাংলায় যদি এখানে শ্রেণী লিখছে, তো গ্রুপ সংখ্যাকে যদি 10-এর বেশি হয়, কতর বেশি হয়? 10-এর বেশি, তা থেকে তুমি 10 বিয়োগ করো, তাহলে গ্রুপ 2 আর 3-এর ক্ষেত্রে এটা রুল, যদি না বোঝো তাহলে আমাকে 4 অধ্যায় ব্যাক করতে হবে, একটু প্লিজ, তোমার হলো তাড়াতাড়ি তো, অনেকেই হয়তো বাবা বুঝবে না, আমরা হলো ফ্রান্সে গেলাম, কি পরীক্ষা আজকে তোমাদের ওখানে? এগুলা কিসের পরীক্ষা হয়? আচ্ছা বোর্ডে তাকায় আমরা যদি একটু গল্প করি তাহলে অনেক কিছু বুঝবো না, এই যে এখানে লেখা আছে গ্রুপ এবং পর্যায় সংখ্যা থেকে মৌলের পরিচয় জানার নিয়ম, একটু তাকাই, গ্রুপ এবং পর্যায় সংখ্যা থেকে মৌলের পরিচয় পরিচিতি জানার নিয়ম, পর্যায় সংখ্যাকে তুমি সর্বশেষ শক্তি স্তর ধরে নিবা, পর্যায় সংখ্যাকে কি ধরবা? সর্বশেষ শক্তি স্তর, তাহলে এখানে আসো, এটাকে আমি মুছে দিলাম, এটা হলো এ মৌল, তো এ মৌলের পর্যায় সংখ্যা 2, দ্যাট মিন্স এটা সর্বশেষ শক্তি 2s 2p, এই পর্যন্তই তো আসবে। বি মৌল